তো আমি তোমাকে, তোমরা সবাই সরল দোলকের বেসিক সূত্রটা জানো, আমি একটা কোশ্চেন দিয়ে আজকের ক্লাস শুরু করতে চাই। আমরা জানি সরল দোলকের বেসিক সমীকরণটা, যেটা তোমরা এসএসসি তে শিখে আসছো, t = twice pi root over l divided by g, t = twice pi root over l divided by g। তাহলে আমাকে একটু বলো তো দেখি এখানে কোন জিনিসটা সত্য হবে, যে t is proportion root l, t is proportion 1 by root over g, c নম্বরে দেয়া আছে both আর b নম্বরে দেয়া আছে none। তাহলে কোনটা হবে সঠিক উত্তর? তাহলে কোনটা সঠিক উত্তর হবে একটু আমাকে কমেন্ট করে জানাও, যে হচ্ছে কোনটা সঠিক উত্তর হতে পারে, যে t is proportion root l, t is proportion 1 by root g, c নম্বরে both, d নম্বরে none। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে t is proportion root l এটাও সত্য, আবার t is proportion 1 by root g, তাহলে t is proportion root l ও সত্য, t is proportion 1 by root g ও সত্য। তাহলে কোনটা সত্য হতে পারে সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও যে কোনটা সত্য। আর আমাকে একটু বলো যে তোমরা এই জিনিসটা স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা। তো সবাই বলতেছো যে ভাই বোধ উত্তর হবে, দ্যাটস গ্রেট। আবার কেউ তো বলছো নান। তো দেখা যাক আসলে কোনটা উত্তর হয়। দেখো এই জায়গায় হচ্ছে লজিকটা, এখানে কৌণিক বিস্তার কত ডিগ্রি? কৌণিক বিস্তার হচ্ছে 10 ডিগ্রি। দেখা যাক কৌণিক বিস্তার 10 ডিগ্রি। কৌণিক বিস্তার বলতে কি বোঝায়? কৌণিক বিস্তার বলতে বোঝায় হচ্ছে এই যে এটা হচ্ছে আমার সাম্যাবস্থা, সাম্যাবস্থা থেকে যখন যে কোনো একদিকে টেনে আমি ছেড়ে দিচ্ছি, এই যে ববটাকে আমি কি করলাম এই জায়গায় নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার ফলে এই জায়গায় যে কোণ তৈরি হলো, খুব ভালো করে বুঝিও, এই সাম্যাবস্থার সাথে যে কোণ তৈরি হলো এই কোণটাকে আমরা বলি কৌণিক বিস্তার। কৌণিক বিস্তার এই জায়গায় আমরা যখন প্রত্যেকটা সূত্র পড়ব তখন ওই সূত্রগুলো কখন প্রযোজ্য হবে কখন প্রযোজ্য হবে না এই জিনিসগুলো আমরা খুব ভালো করে শিখব। দেখো ভাইয়া, এই আমাদের এই সূত্রটা তখনই প্রযোজ্য হয়, এই সূত্রটা তখনই প্রযোজ্য হয় যখন সরল দোলকের কৌণিক বিস্তার 4 ডিগ্রি এর সমান বা তার চেয়ে ছোট হয়। অর্থাৎ কৌণিক বিস্তারটা 4 ডিগ্রি এর চেয়ে ছোট বা সমান হলেই শুধুমাত্র এই সূত্রটা প্রযোজ্য। কিন্তু দেখো আমাদের এখানে কৌণিক বিস্তার কত ডিগ্রি বলা আছে ভাইয়া? আমাদের এখানে কৌণিক বিস্তার বলা আছে 10 ডিগ্রি। কিন্তু কৌণিক বিস্তার 10 ডিগ্রি হলে কি এই সূত্রটা প্রযোজ্য হবে? না, কৌণিক বিস্তার 10 ডিগ্রি হলে এই সূত্রটা প্রযোজ্য হবে না। তাহলে যদি 4 ডিগ্রি বা 4 ডিগ্রির কম হইতো তাহলে आंसर হইতো এটাও সত্য এটাও সত্য, তখন आंसर হতো বোথ। কিন্তু যেহেতু এটা 4 ডিগ্রি এর চেয়ে কৌণিক বিস্তারটা বড়, তার মানে এই দুটো একটাও প্রযোজ্য হবে না, তাহলে आंसर কি হবে? নান। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু কমেন্ট করে জানাও, একটু কমেন্ট করে জানাও। এবার আমরা এই জায়গায় আসবো, এখন প্রত্যেকটা জিনিস একটু ভালো করে বোঝার চেষ্টা করি। ফার্স্ট অফ অল আমাকে যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো যে সরল দোলকটা কি, যে এই সরল দোলক। তাহলে আমাদের আজকের টপিকে আমরা চলে আসছি যে সরল দোলকটা কি। সরল দোলকটা আসলে কি? সরল দোলকটা হচ্ছে যে আমরা একটা এই জায়গায় একটা বস্তুকে আমি যদি বিনা বাধায় দুলতে দেই তাহলে আমি সেটাকে বলবো সরল দোলক। একটা বস্তুকে বিনা বাধায় যদি আমি দুলতে দেই তাহলে আমরা সেটাকে বলবো সরল দোলক। এখন এই সরল দোলক হতে গেলে কতগুলো বৈশিষ্ট্য মেইনটেইন করতে হবে। একটা হলো এই সুতার কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। এই সুতার বৈশিষ্ট্যটা কেমন হতে হবে? দেখো ভাইয়া, সুতাটা হতে হবে নমনীয়। খুব ভালো করে বুঝিও, সুতাটা কেমন হতে হবে? নমনীয় কিন্তু অপ্রসারণশীল। নমনীয় কিন্তু অপ্রসারণশীল। হ্যাঁ, এটা নমনীয় হবে কিন্তু এটাকে টানলে বড় হবে না, এরকম একটা সুতা। আর এই জায়গায় ববটা কেমন হতে হবে? এই যে ভারী বস্তুটাকে আমি ঝুলাচ্ছি, এই ভারী বস্তুটার নাম হলো বব। তাহলে এই ববকে কেমন হতে হবে? বব হতে হবে ক্ষুদ্র, ক্ষুদ্র কিন্তু ভারী। খুব ভালো করে বুঝিও, ক্ষুদ্র কিন্তু ভারী। এখন আমার প্রশ্ন, পৃথিবীতে এখন পর্যন্ত এমন কোন সুতা আবিষ্কার করা সম্ভব হয় নাই
যেটা নমনীয় কিন্তু একদম অপ্রসারণশীল। প্রত্যেকটা সুতাকে টানলে একটু না একটু বড় হয়, সামান্য একটু হলেও লম্বা হয়, কিঞ্চিত পার্সেন্টেজ হলেও লম্বা হয়। তাহলে একদম নমনীয় কিন্তু অপ্রসারণশীল সুতা আমরা এখন পর্যন্ত বের করতে পারি নাই বা আবিষ্কার করতে পারি নাই বা পাওয়া যায় নাই। তাহলে বলো তো দেখি 100% সরল দোলক, এই জায়গায় আমাদের সরল দোলকের যে বেসিক লজিক, তার মানে এই যে কোন সরল দোলক কি 100% হতে পারে কিনা, মানে 100% সরল দোলক পাওয়া সম্ভব কিনা, এটা আমাকে একটু কমেন্ট করে জানাও। দেখো যে যেহেতু আমরা এই জায়গায় আমরা কি বলবো, যেহেতু নমনীয় কিন্তু অপ্রসারণশীল এরকম কোন সুতা আমরা কল্পনা করতে পারি না। আবার এই জায়গায় খুবই ক্ষুদ্র হবে, ববটা খুবই ক্ষুদ্র হবে কিন্তু অনেক ভারী হবে, এরকম বস্তু সচরাচর পাওয়া যাচ্ছে না। তার মানে 100% সরল দোলক পাওয়া সম্ভব না। কিন্তু আমরা যে সরল দোলকগুলো এখন করব সেটা 100% সরল দোলক ধরেই চিন্তা করব। খেয়াল করো ভাইয়া, তো এই জায়গায় তোমার একটা কিন্তু প্রশ্ন আসতে পারে অনুধাবনমূলক প্রশ্নে যে 100% পিওর সরল দোলক পাওয়া সম্ভব কিনা এবং কেন, তখন তোমাকে এই উত্তরটা দিতে হবে। এবার তুমি খেয়াল করো যে কোন বস্তুটা যদি 100% মানে হচ্ছে সরল দোলক হয়, তাহলে বিজ্ঞানী গ্যালিলিও, খুব ভালো করে বুঝিও যে চাচা গ্যালিলিও, এই গ্যালিলিও সরল দোলকের দোলনকালের কয়েকটা সূত্র দিয়েছেন। গ্যালিলিও সরল দোলকের দোলনকালে কতগুলো, মানে একটা সরল দোলকের দোলনকাল কেমন হবে এটার জন্য গ্যালিলিও কতগুলো সূত্র দিয়েছেন। আমাদের আজকের কাজটা হচ্ছে এই সূত্রগুলো পড়া। দেখো এই জায়গায় আমরা প্রথমে যে জিনিসটা একটু খেয়াল করার চেষ্টা করব সেটা হচ্ছে এখানে আমরা প্রথমে সংজ্ঞা পড়ি, কার্যকরী দৈর্ঘ্য কাকে বলে। কার্যকরী দৈর্ঘ্য, দেখো কার্যকরী দৈর্ঘ্য জিনিসটা কি, আমাদের এইটা এই যে বিন্দু থেকে আমি ঝুলাই দিচ্ছি সেই বিন্দুটার নাম হলো ঝুলন বিন্দু, যে বিন্দু থেকে ঝুলাই দিচ্ছি তার নাম হলো ঝুলন বিন্দু। আর এইটা হচ্ছে আমাদের বব, খুব ভালো করে বুঝিও, এটা আমাদের ঝুলন বিন্দু, এটা হলো আমাদের বব। এই কার্যকরী দৈর্ঘ্য হলো ঝুলন বিন্দু থেকে ববের ভার কেন্দ্র পর্যন্ত দূরত্ব। এই ঝুলন বিন্দু থেকে ববের ভার কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বের নামটা হলো কার্যকরী দৈর্ঘ্য। খুব ভালো করে বুঝিও। তাহলে কার্যকরী দৈর্ঘ্য সমান আমরা কি বলবো, কার্যকরী দৈর্ঘ্য যেটাকে আমরা বলি হলো এল, কার্যকরী দৈর্ঘ্য। তাহলে এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি, এল। তাহলে এটার পরিচয়টা কি আমাদের, ঝুলন বিন্দু, ঝুলন বিন্দু টু ববের ভার কেন্দ্র, ঝুলন বিন্দু টু ববের ভার কেন্দ্র পর্যন্ত দূরত্বকে বলা হয় কার্যকরী দৈর্ঘ্য। ঝুলন বিন্দু থেকে ববের ভার কেন্দ্র পর্যন্ত দূরত্বকে বলা হয় কার্যকরী দৈর্ঘ্য। তাহলে এই জায়গায় স্বাভাবিক সেন্সে, তাহলে স্বাভাবিক সেন্সটা কি বলে, স্বাভাবিক সেন্স বলে কার্যকরী দৈর্ঘ্য এল সমান, দেখো তো তাহলে কি হবে ভাইয়া, এইটুকু কি, আমি তো সুতা দিয়ে এখান থেকে এই পর্যন্ত ঝুলাইছি, তাহলে আমাদের এই অংশটুকু কিসের দৈর্ঘ্য ভাইয়া বলো, এই অংশটুকু কিসের দৈর্ঘ্য, তাহলে আমাদের এই অংশটুকু হচ্ছে সুতার দৈর্ঘ্য। দেখো এই অংশটুকু হলো সুতার দৈর্ঘ্য, তাহলে ক্যাপিটাল এল সমান কি হবে, সুতার দৈর্ঘ্য। আর এই জায়গায় খেয়াল করো, আমরা যে গোলকটা কল্পনা করতেছি সেই গোলকটা হচ্ছে, ববটা চিন্তা করতেছি সেই ববটা হলো গোলাকার আকৃতির, গোলাকার। তাহলে এইটুকু কি আমাদের, আমরা জানি এই জায়গায় গোলকের ভর তার কোথায় ক্রিয়া করে, একটা গোলকের ভর তার কোথায় ক্রিয়া করে, গোলকের ভর ক্রিয়া করে তার কেন্দ্রে। তার মানে এই গোলকের কেন্দ্র যা তার ভার কেন্দ্র তা, গোলকের কেন্দ্র যা তার ভার কেন্দ্র তা। তাহলে এখন আমার প্রশ্ন, তাহলে এই যে ঝুলন বিন্দু থেকে ববের ভার কেন্দ্র, তার মানে ঝুলন বিন্দু থেকে এই যে ববের কেন্দ্র, এই দূরত্বটাকে আমরা কি বলবো, ববের ব্যাসার্ধ। তাহলে আমরা কি বলতে পারি না যে কার্যকরী দৈর্ঘ্য এল সমান হবে সুতার দৈর্ঘ্য প্লাস ববের ব্যাসার্ধ, যেখানে স্মল এলটা হচ্ছে সুতার দৈর্ঘ্য, সুতার দৈর্ঘ্য, আর স্মল আরটা হলো ববের ব্যাসার্ধ, ববের ব্যাসার্ধ। কেন এটা ববের ব্যাসার্ধ, আমি আবারও রিপিট করতেছি, কার্যকরী দৈর্ঘ্য কাকে বলে, কার্যকরী দৈর্ঘ্যটা হচ্ছে ঝুলন বিন্দু থেকে এই যে ববের ভর যেখানে ক্রিয়া করে, ভর যেখানে ক্রিয়া করে সেটাকে আমরা বলি ভার কেন্দ্র। তাহলে ঝুলন বিন্দু থেকে ববের ভর কেন্দ্র পর্যন্ত দূরত্ব। এখন আমার প্রশ্ন, তাহলে এই জায়গায় এটা যেহেতু আমি গোলাকার বব চিন্তা করতেছি, তার ভর ক্রিয়া করবে তার কেন্দ্রে, তার মানে ঝুলন বিন্দু থেকে ববের কেন্দ্র পর্যন্ত দূরত্ব। এখন এখান থেকে এই পর্যন্তটা কি, সুতার দৈর্ঘ্য, আর এইটুকু হচ্ছে ববের ব্যাসার্ধ। তাহলে কার্যকরী দৈর্ঘ্য সমান কি হবে, সুতার দৈর্ঘ্য প্লাস ববের ব্যাসার্ধ।
এই পর্যন্ত তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু কমেন্ট করে জানাও। এখন আমরা এই যে কার্যকরী দৈর্ঘ্য L সমান যে তোমার সুতার দৈর্ঘ্য প্লাস ববের ব্যাসার্ধ, এটা কিন্তু সর্বদা সত্য নয়। এইটা সর্বদা সত্য নয়, সর্বদা সত্য নয়। এখন বলতে পারো যে ভাই এটা সর্বদা সত্য নয় কেন, এটা কেন সবসময় সঠিক নয়? এখন বলো তো দেখি, এই জায়গায় কোনো কারণে যদি ববের ভার কেন্দ্রের অবস্থানে পরিবর্তন হয়, খুব ভালো করে বুঝিও, কোনো কারণে যদি ববের ভার কেন্দ্রের অবস্থান বা ভর কেন্দ্রের অবস্থানের পরিবর্তন হয়, অর্থাৎ ভর কেন্দ্রটা যদি একটু উপরে ওঠে বা একটু নিচে নামে, তাহলে কার্যকরী দৈর্ঘ্যের কি পরিবর্তন হবে না? খেয়াল করো, ভর কেন্দ্র যদি আমার কেন্দ্রের চাইতে একটু উপরে ওঠে বা নিচে নামে, তাহলে যদি আমাদের কার্যকরী দৈর্ঘ্যের সংজ্ঞাটা কি? ঝুলন বিন্দু থেকে ববের ভার কেন্দ্র পর্যন্ত দূরত্ব। তাহলে ভার কেন্দ্র যদি উপরে ওঠে তাহলে কার্যকরী দৈর্ঘ্য কমে যাবে, আর ভর কেন্দ্র যদি নিচে নেমে যায় এখানকার চেয়ে যদি নিচে নেমে যায়, তাহলে কার্যকরী দৈর্ঘ্য কি হয়ে যাবে? বেড়ে যাবে। এখন প্রশ্ন হলো ভর কেন্দ্রের অবস্থানে পরিবর্তন হতে পারে কিনা। তাহলে আমরা একটু খেয়াল করি, ভর কেন্দ্রের অবস্থানে পরিবর্তন হতে পারে কিনা একটু বোঝার চেষ্টা করি। ধরো এই গোলকটা ফাঁপা, এই গোলকটা ফাঁপা, এখন তার কেন্দ্র কোথায়? এখন তার কেন্দ্র হলো একদম মানে ভর কেন্দ্র কি করতে হচ্ছে তার কেন্দ্রে। কিন্তু আমি যদি এটাকে খেয়াল করো যে, অথবা আমরা এটাও চিন্তা করি, ফাঁপা হলেও তার কেন্দ্র হলো ভার কেন্দ্রে। যদি এটা একদম পানিতে পূর্ণ হয়, নিরেট হয়, খুব ভালো করে বুঝিও, একদম গোলকটা যদি নিরেট হয় মানে ভরা হয়, তাহলে ভরা হলেও তার কেন্দ্র কোথায়? একদম যখন ভরা হবে তখনও তার কেন্দ্র হচ্ছে কোথায়? ভর কেন্দ্র হলো তার কেন্দ্রে। তার মানে ফাঁপা গোলকের ভর কেন্দ্র তার কেন্দ্রে, নিরেট গোলকের ভর কেন্দ্র তার কেন্দ্রে। এখন তুমি খেয়াল করো যে একটা গোলক যেটা পানি দিয়ে পরিপূর্ণ আছে, একটা গোলক পানিতে পরিপূর্ণ আছে, এখন তুমি কি করতেছো, এখানে আস্তে আস্তে যদি, এখন তার কেন্দ্র কোথায়? এখন তার ভর কেন্দ্র হলো তার কেন্দ্রে, কিন্তু এটা যদি অর্ধেক পানি দিয়ে পূর্ণ থাকে, অর্ধেক পানি দিয়ে পূর্ণ থাকে, তাহলে আমাকে বলো তো দেখি, তাহলে ভর কেন্দ্রের অবস্থান কি এখন কেন্দ্রে হবে? এখন দেখো অধিকাংশ ভর হলো নিচের অংশে, অধিকাংশ ভর হলো তার নিচের অংশে, তাহলে এখন তার ভর কেন্দ্র কোথায় হবে? এখন তার ভর কেন্দ্র হবে এই জায়গায় যতটুকু পানি আছে তার মধ্যবর্তী স্থানে, যতটুকু এই অর্ধেক পানি আছে তাহলে তার মধ্যবর্তী স্থান, মানে এখানে হবে ভর কেন্দ্র। তার মানে আমরা দেখতেছি যে কোনো কারণে এখন ভর কেন্দ্রের অবস্থানে পরিবর্তন হতে পারে। তার মানে ভর কেন্দ্রের অবস্থানের যদি পরিবর্তন হয়, তাহলে কার্যকরী দৈর্ঘ্যেরও কিন্তু কি হবে? পরিবর্তন হবে। আর তখন কার্যকরী দৈর্ঘ্যের সংজ্ঞা মানে হচ্ছে এই যে L ইকুয়াল টু, তখন আর স্মল l প্লাস r লেখা যাবে না, তখন যেভাবে পরিবর্তিত হবে সেভাবেই কার্যকরী দৈর্ঘ্যকে সংজ্ঞায়িত করতে হবে। শুধু তুমি এইটা মাথায় রাখো, কার্যকরী দৈর্ঘ্য হচ্ছে ঝুলন বিন্দু থেকে ববের ভার কেন্দ্র পর্যন্ত দূরত্ব। কিন্তু আমাদের ববটা যদি ফাঁপা হয় বা নিরেট হয়, তাহলে তার ভার কেন্দ্র কোথায় থাকবে? তখন তার ভার কেন্দ্র ক্লিয়ার করবে হচ্ছে তার গোলকের কেন্দ্রে। তখন কার্যকরী দৈর্ঘ্যের সংজ্ঞাটা হবে যে হচ্ছে ক্যাপিটাল L সমান স্মল l প্লাস ববের ব্যাসার্ধ। সবাই এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু কমেন্ট করে জানাও দেখি। সবার ক্লিয়ার কিনা? একটু সবাই আমাকে কমেন্ট করে জানাও যে সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। শওকত বলছো হ্যাঁ ভাইয়া, তানভীর বলছো ক্লিয়ার, দ্যাটস গ্রেট, বিপ্রতি ভাওলাদার বলছো আচ্ছা। আর তোমরা সবাই ছোট্ট একটা কাজ করো না, তোমরা সবাই তোমাদের বন্ধুদের একটু মেনশন করো, তাহলে সবাই মিলে আমরা মজা করে ক্লাস করতে পারি। আর আজকে একদম অ্যাটেন্ডেন্স তোমাদের একদম কম। ওকে, তাহলে আমরা কার্যকরী দৈর্ঘ্য এই ব্যাপারটা কিন্তু বুঝে গেছি। এখন কৌণিক বিস্তার সম্পর্কে তো আমি আগেই বলছি যে কৌণিক বিস্তার হচ্ছে এই জায়গায়, এটা হলো সাম্যাবস্থা, আমি এখান থেকে টেনে ছেড়ে দিচ্ছি, তাহলে এইখানে যে কোণটা তৈরি করবে সেটাকে আমরা বলবো কৌণিক বিস্তার। এখন গ্যালিলিও এই জায়গায় সরল দোলকের দোলনকাল কেমন হবে এটার উপরে কতগুলো সমীকরণ দিয়েছেন। তো এই সমীকরণগুলো কিন্তু সেখানে তিনি কয়েকটা শর্ত দিয়েছেন। শর্তটা কি? শর্তটা হচ্ছে আমাদের সরল দোলক এই সূত্রগুলো মানবে যদি কৌণিক বিস্তার 4 ডিগ্রি এর চাইতে কম হয়, কৌণিক বিস্তার 4 ডিগ্রি এর চাইতে ছোট হয় অথবা সমান হয়। তো তিনি কি বললেন?
তিনি গ্যালিলিও প্রথমে বললেন যে এই সরল দোলকের দোলনকাল কি হবে, সরল দোলকের দোলনকাল কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। সরল দোলকের দোলনকাল কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। আবার তিনি দ্বিতীয় সূত্রতে গিয়ে বললেন যে সরল দোলকের দোলনকাল ওই স্থানের অভিকর্ষ ত্বরণ, খুব ভালো করে বুঝিও, সরল দোলকের দোলনকাল ওই স্থানের অভিকর্ষ ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক। অভিকর্ষ ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এরপরে এই জায়গায় আরেকটা জিনিস নিয়ে যখন আমরা কথা বললাম সেটা হচ্ছে সরল দোলকের দোলনকাল ববের ভরের উপর নির্ভরশীল নয়। তার এই জায়গায় এর পরের পার্টটা হচ্ছে দোলনকাল, দোলনকাল ববের, খুব ভালো করে বুঝিও, ববের ভরের উপর নির্ভরশীল নয়, ভরের উপর নির্ভরশীল নয়। অর্থাৎ আমাদের এই ববের ভর, খুব ভালো করে বুঝিও, ববের ভর এটা ছোট হোক আর বড় হোক, যে এইখানে আমি 2 গ্রাম ভরের বব ঝুলাই আর 5 গ্রাম ভরের বব ঝুলাই, এই সরল দোলকের ববের ভরের উপরে দোলনকাল নির্ভর করে না। তাই দোলনকাল নির্ভর করে বেসিক্যালি কয়টার উপরে? দোলনকাল নির্ভর করে দুইটা জিনিসের উপরে। এক নম্বর জিনিসটা কি? এক নম্বর জিনিসটা হচ্ছে দোলনকাল, এক নম্বর জিনিসটা হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য, আর 2 নম্বর জিনিসটা হলো অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ আবার কিসের উপর ডিপেন্ডেন্ট? স্থানের উপর ডিপেন্ডেন্ট, তাই না? বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণের মান বিভিন্ন হয়। তার মানে এই জায়গায় যে দোলনকাল কার্যকরী দৈর্ঘ্য এবং অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করতেছে, এই দুইটা সূত্রকে যদি আমি সমন্বয় করি, দেখো ভাইয়া, এই দুইটা সূত্রকে সমন্বয় করলে আমরা কি লিখতে পারবো? এই দুইটা সূত্রকে সমন্বয় করলে আমরা লিখতে পারবো T is proportion √L divided by √G। তার মানে T is proportion √L divided by G। এখন is proportion এর পরিবর্তে আমরা কি বসাতে পারি? is proportion এর পরিবর্তে আমরা বসাই হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক। সমানুপাতিক ধ্রুবকটা কত? twice পাই, তাহলে twice পাই √L by G। তাহলে এটাই হচ্ছে আমাদের সরল দোলকের দোলনকাল নির্ণয়ের সমীকরণ। তুমি খুব ভালো করে বুঝিও, এটাই আমাদের সরল দোলকের দোলনকাল নির্ণয়ের সমীকরণ। তাহলে আমরা সরল দোলকের দোলনকাল নির্ণয়ের সমীকরণটা কি পাইলাম? 2 পাই √L divided by G। T সমান আমরা অনেক সময় লিখি সেটা হচ্ছে 1 divided by F। খুব ভালো করে বুঝিও, T সমান আমরা কি লিখি অনেক সময়? 1 divided by F। এখন সবাই এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু কমেন্ট করে জানাও। ও এটা দেখা যায় না, আচ্ছা ঠিক আছে, আমি উপরে লিখবো যে আমাদের এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমি তোমাকে ছোট্ট ছোট্ট কিছু প্রশ্ন করতে দেব। দেখো এখানে একটা কোশ্চেন আছে যেটা ঢাকা ইউনিভার্সিটি 15-16 সেশনে আসছিল। দেখো যে একটি আদর্শ স্প্রিং এর শেষ প্রান্তে ঝুলানো একটি ভর টি পর্যায়কাল নিয়ে উলম্বভাবে স্পন্দিত হচ্ছে। এখানে স্পন্দনের বিস্তার দ্বিগুণ করা হলে নতুন দোলনকাল কত হবে? স্পন্দনের বিস্তার দ্বিগুণ করা হলে নতুন দোলনকাল কত হবে? দেখো সরল দোলকের বিস্তার তোমার 2 পাই √L by G। এখানে কিন্তু বিস্তার টার্মটা অনুপস্থিত। যেহেতু বিস্তার টার্মটা অনুপস্থিত, তার মানে দোলনকাল বা হচ্ছে স্প্রিং এর দোলনকাল বিস্তারের উপর নির্ভর করে না। তাহলে আমাকে বলো তো দেখি এখানে আনসারটা কত হবে, যে এইখানে উত্তরটা কত হবে? সবাই আমাকে কমেন্ট করে জানাও। তাহলে এখন আমরা যে টার্মটা পড়ব সেটা হলো সেকেন্ড দোলক। দেখো বা দোলক ঘড়ি, এই দোলক ঘড়ি সম্পর্কে আমাদের আইডিয়াটা একটু পরিষ্কার হওয়া প্রয়োজন যে এই দোলক ঘড়ি ব্যাপারটা কি। তো দোলক ঘড়ি দেখো আমরা এখানে নরমালি যে ঘড়িগুলো ব্যবহার করি এটা হলো সাধারণ ঘড়ি, কিন্তু তোমরা যদি খেয়াল করো আমরা অনেক ঘড়ি দেখব যার এখানে ঘড়ির কাঁটা আছে, নরমাল ঘড়ির কাঁটা আছে, কিন্তু এই নিচের দিকে একটা দোলক দেয়া আছে, সেই দোলকটা এই দিক থেকে এই দিকে আসে, এরকম দোলক আছে। এই দোলকটা কি করে?
এখানে নড়াচড়া করে, এরকম করে নড়াচড়া করতে থাকে। এরকম ঘড়ি দেখছো কে কে ভাইয়া? যে দোলকটা কি করে, এখানে একটা বব ঝুলানো থাকে, সেটা এইভাবে নাড়াচাড়া করে। এখন এই দোলক ঘড়ির বৈশিষ্ট্য আমাদের সাধারণ